আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। নাহিদ আক্তার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনাকে আপনি ধন্যবাদ। ভালো আছেন। জি, ভালো আছি, আপনিও ভালো আছেন আশা করি। জি। আমরা কতগুলি জিনিসের মধ্যে ঘটে গেছে, আপনার সঙ্গে বেশ একটু লম্বা বিরতি হলো, অনেকদিন পরে বসছি। তো এর মধ্যে তো আপনি দেখেছেন যে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে, নতুন সরকার দায়িত্ব নিয়েছে এবং সরকারি দল এবং বিরোধী দল নানা রকম বাহাসে লিপ্ত হয়েছেন। এবং সবশেষ যেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারি দল বলছে যে না, জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, এবং বিরোধী দল বলছে যে এইভাবে বাস্তবায়ন করতে হবে, যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, সেই পরিষদের মধ্যে বিএনপির লোকজনকে আবার শপথ নিয়ে তারপরে থেকে তার মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে হবে। মানে মূল ব্যাপারটা হলো যে জুলাই সনদ নিয়ে কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো সনদটা কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন সেটা নিয়ে বিরোধ। এবং এর সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন তারা যে 133টা অধ্যাদেশ জারি করেছিল, যেগুলো এখন সংসদ শুরু হয় 1 মাসের মধ্যে আইনে পরিণত হবে কি হবে না তা নিয়ে বিতর্ক হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে এই সরকারি দল যারা আছে তারা মূলত প্রায় আপনার 35টার মতো অধ্যাদেশকে তারা সম্ভবত একটু মানে যেভাবে হুবহু ছিল হুবহু বাস্তবায়ন করতে যাচ্ছে না। এবং তাদেরকে আমাদের 4টা বাতিলও করে দিয়েছে, তারা এই 4টা উঠবেই না। আবার 16টা তারা বলছে যেগুলো একটু পরিবর্তন হয়ে উঠবে, এর অনেক কিছু হচ্ছে। এর বিপরীতে আমরা দেখছি যে এনসিপির পক্ষ থেকে তারা বলছে যে যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন ডক্টর ইউনূস, ওনার আমলে যে 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 সমস্ত অধ্যাদেশ জারি করা হয়েছিল সেগুলো বাতিল হয়ে যাচ্ছে। অতএব যেহেতু এনসিপি রাস্তায় নামছে এবং ডক্টর ইউনূসের উচিত হবে এনসিপির সঙ্গে রাস্তায় নামা, যদি ডক্টর ইউনূস জনগণের পক্ষে থাকতে চান। আর যদি না নামেন তাহলে প্রমাণ হবে যে উনি জনগণের পক্ষে নেই। আপনি কি মনে হয়, ডক্টর ইউনূস কি রাস্তায় নামবেন? ব্যাপারটা অত্যন্ত হাস্যকর। ডক্টর ইউনূসের যে বয়স, স্পেসিফিকলি যদি আপনি একেবারে ডক্টর ইউনূসের কথাই ধরেন, তাহলে রাস্তায় নামার মতো অবস্থা তার নাই। এমনকি রাস্তায় নামার মতো মুখও তো ওনার নাই। মানে ওনাকে যেই পরিমাণ আর কি এক্সাইটমেন্ট নিয়ে জনগণ ক্ষমতায় এনেছিল, সেই পরিমাণ হেইট্রেড নিয়ে ওনাকে বিদায় করা, মানে উনি বিদায় হয়েছেন। তো ওনার প্রতি আপনি সুশীল সমাজ বলেন, সাংবাদিকদের বলেন, মিডিয়া বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই খুব অসন্তুষ্ট। কারণ উনি যে সমস্ত কাজ করে গেছেন, সেটাতে মানে যে এই যে গভর্নমেন্ট তাদেরকে বিপদে ফেলে গেছেন এক ধরনের, মানে শুধু শুধু আম, মানে হ্যাঁ না ভোট দিয়ে একেবারেই বিনা কারণে, যেখানে মানে বিএনপি বারবারই বলছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। আমি বলছি যে বাস্তবায়ন করব, তারপরেও কি পদ্ধতিতে বাস্তবায়ন করব ওইটা এনে আবার ঝামেলা করতে হবে। তার মানে কি দেখেন, ইউনূসের যে মব সন্ত্রাস বা মব বাহিনী, তারাই কিন্তু বিরোধী দলে আছে এখন। মানে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। এখন তারা একটুতেই মব করতো এবং ইউনূস নিজেও মব করাতো। এখন এই এই যে এখন রাস্তায় যাবে, ডক্টর ইউনূসের রাস্তায় যাওয়া, সে যাবে না আমার যেটা ধারণা। আমার মনে হয় না, যদি হাইয়েস্ট হতে পারে উনি কোথাও যে 2-1 মিনিট কথা বলতে পারে, সেটাও হবে বলে মনে হয় না। দ্বিতীয়ত, অন্যান্য উপদেষ্টারা, আপনি যদি আসিফ নজরুলের ক্যারেক্টার বিশ্লেষণ করেন, তিনি হচ্ছেন সবসময় পাওয়ারের পাচাটা এবং তাদেরকে খুশি করে কথা বলা টাইপের ব্যক্তি। এবং উনি ওনার যে বক্তব্য, এটাকে একেবারে সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরিয়ে ফেলতে সক্ষম। তিনি আসবেন না। এবং অন্য অন্য যারা ফারুকি বা যারা খুবই লাইমলাইটে ছিল, যাদেরকে নিয়ে অনেক কথা হতো, আমার মনে হয় না এই যে নাহিদ ইসলামের ডাকে এরা কেউ খুব একটা সাড়া দিবে। এক একটা এক কথা হচ্ছে যে উপদেষ্টা পরিষদ
সাড়া দিবে বলে আমার মনে হয় না। আমার ওরকম মানে কোনো ফিল আমি পাই না, এবং আমার মনে হয় না যে ওই লেভেলের কনফিডেন্স উপদেষ্টাদের আসলেই আছে। এই যে শিশু উপদেষ্টা যারা ছিল, তাদের মধ্যেও আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ছাড়া আপনি মাহফুজ আলমকে দেখেছেন সিনে? তিনি কিন্তু নাই। তিনি বলেছেন টাইম টু টাইম তার এই সমস্ত খুব একটা পছন্দ হচ্ছে না যা কিছু ঘটছে। উনি নাই, তো একজনই আছে। তো নাহিদ ইসলাম তো অলরেডি সংসদে আছেন, আর সজীব ভুঁইয়া উনি যাবে, উনি নামবেন। উনি তো পদত্যাগ করে তারপরে এসছেন, ওনার কথাটা ভিন্ন। এছাড়া যারা যারা কিনা আপনার এনসিপির না, বা এনসিপির না বলতে যে সমস্ত উপদেষ্টারা হচ্ছে এমনি জয়েন করেছিল বিদেশ থেকে এসে, এরা কেউ কখনোই নামবে বলে মনে হয় না। ওই মুখটাও নাই এবং ওই কনফিডেন্স তাদের নাই। সুতরাং আমার কোনোভাবেই মনে হয় না। এরপরে যদি আচ্ছা আপনি বলেন যে অধ্যাদেশের কথা সেটা, এবং যে জুলাই সনদের কথা, সেটা আমি অলরেডি বলেছি। বিএনপি যদি বলে যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, এরপরে তো আর কোনো কথা থাকতে পারে না। তার মানে তারা আপনার কি করবে, মনে এবং হয়, আজকে আপনার কি মনে হয় আসলে তারা অক্ষরে অক্ষরে পালন করবে? অক্ষরে অক্ষরে যে পালন করতে হবে এমন কোনো কথা কি আছে? নাই। একদম মানে ইউনুস যা বলে গেছে, যে যে সনদে যে সমস্ত ধারা উপধারা যা কিছু দিয়ে গেছে, সেগুলি যে অক্ষরে অক্ষরে একটা নির্বাচিত সরকার পালন করবে, এটা ইতিহাসে কোথাও নাই। মানে আরেকজন বলে গেছে সেগুলি তারা স্লেভের মতো, মানে একেবারে হুবহু পালন করবে কেন? এরকম বিশ্বের কোনো দেশে, মানে ইংল্যান্ড করবে? ইংল্যান্ড তো বলা হয় যে আপনার ইংল্যান্ডের পার্লামেন্ট অনেক ফেয়ার, তারা করবে? কোনো দেশ এটা করবে না, কারণ যে কোনো সরকারের নিজস্ব কিছু এজেন্ডা থাকে, তারা বুঝে, তাদের নিজেদের 31 দফা দিয়ে তারা এসছেন, তাদের নিজেদের নোট অফ ডিসেন্ট আছে, তারা নিজেরা অনেক ক্রিটিক করেছেন এই আম, এই যে হ্যাঁ হ্যাঁ না ভোটে, রেফারেন্ডামকে, শেষে যে ভোটের কারণে একটা ইলেকট্রাল স্ট্র্যাটেজির কারণে তারেক রহমান বলেছিল, সেটা তো বোঝাই যায়। কিন্তু তারা তো বাধ্য না, হ্যাঁ একেবারেই হুবাহু পালন করতে। এই যে এনসিপি জামাত, ওনারা যদি ক্ষমতায় আসতো, আপনি বলেন তো ওনারা কি হুবাহু যা আছে সেটা সব করতো? ওনাদের নোট অফ ডিসেন্ট ছিল না? ওনাদেরও তো ছিল। ওরা তো সাইনই করেনি। তাহলে ওই যে চোরের মার বড় গলা আছে না, ব্যাপারটা আসলে সেরকম হয়ে গেছে। এটা শুধুমাত্র কেওস বাজিয়ে রাখবে, তাদের অভ্যাস হয়ে গেছে। পুরা 18 মাস এত মব করেছে, এত, ওই যে সার্জিস আলম বলেছিল না, একদম নির্লজ্জের মতো, যে পোলাপান তো উপদেষ্টারা মিটিং করছে সেখানে গিয়েও গালাগালি করছে, মানে ডক্টর ইউনুসকে পোলাপান মিস করবে। এই হচ্ছে তাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। তো যাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, ডেমোক্রেসিকে যারা মবক্রেসি মনে করে, যে ফ্রিডম অফ স্পিচ মানে গালি দেওয়া, ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে ভাঙচুর করা, তাদের কোনো চরিত্র, মানে পলিটিক্যাল যে একটা আইডিওলজিক্যাল স্ট্যান্ড যেটাকে দেশ গড়বে, আমার তাদেরকে ওরকম কখনো মনে হয়নি এটা তাদের চরিত্র। তারা কিছু হলেই, ভালো করলেও তারা খুব বাজেভাবে সমালোচনা করবে। আর সব যে ভালো করবে, সরকার যে ভালো করে এর নমুনাও বাংলাদেশের ইতিহাসে নাই। তাদের দোষ ত্রুটি থাকবে, সেখানে যুক্তিযুক্ত সমালোচনা করবে, সেটা নর্মাল। জি, মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে ডক্টর আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস সাহেবের যৌথ প্রযোজনায় যে গিট্টু লাগানো হয়েছে, সেই গিট্টু খুঁতে খুঁতে এই সরকারে আরো বেশ কিছুদিন চলে যাবে। হ্যাঁ, গিট্টু আসলে খুলতে পারবে না, ওই গিট্টু খোলা সম্ভব না, কারণ সে চলে যাওয়ার 3 দিন আগে তার কি দরকার ছিল এগ্রিমেন্ট করা? কোনো অনির্বাচিত সরকার এতটাই পাকনা যে সে পুলিশের ড্রেস পর্যন্ত চেঞ্জ করে ফেলছে, সে সব জায়গায় হাত দিয়েছে। মানে
তার সব জায়গায় হাত দিতে হবে। তাকে যে নাকি সংস্কারের জন্য আনছে, কে সংস্কারের জন্য? আমি ম্যান্ডেট দিয়েছি, আপনি দিয়েছেন, কয়জন দিয়েছে তাদেরকে সংস্কার করার ম্যান্ডেট? একটা নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, এবং সেটাই করবে যেটা কিনা ওই নির্বাচিত সরকার রাইট মনে করে। তাদের কথা হুবহু মানা। তারা আমেরিকার সাথে যে ভেজাল বাজিয়ে রেখে গেছে, এখন যে এনার্জি ক্রাইসিস হয়েছে, এখন আমেরিকার অনুমতি নিয়ে তারপরে আপনার রাশিয়ার থেকে তাদের তেল কিনতে হবে। এই যে ভেজাল লাগিয়ে গেছে, যে এগ্রিমেন্টগুলি তারা করে গেছে, আমাদের কি ক্যাপাসিটি আছে ওই পরিমাণ বোয়িং কেনা আমেরিকা থেকে? তারপরে আমেরিকার প্রতি যেই নতজানু অ্যাটিচিউড তারা দেখিয়েছে, সেই আহ, এবং যা বলেছে তাই করেছে। মানে পারলে পুরা হচ্ছে আর কি দেশের সবকিছু সভারেন্টিও তাদের দিয়ে দিত। তো এই কি এত কিছু রিভাইভ করা সম্ভব হবে না। এবং আমি অনেকের সাথে কথা বলেছি, এমন কিছু গভর্নমেন্ট অফিসিয়ালসদের সাথে আমি জিজ্ঞেস করেছি যে আপনারা এই যে ইউনুসের যে চুক্তি, এইগুলি আপনারা কিভাবে সলভ করবেন। মানে বেশিরভাগই আপনাকে বলবে যে খুব কঠিন হয়ে যাবে এটাকে সলভ করা। একটা হম। পেজকি লাগিয়ে রেখে চলে গেছে এই লোক। আচ্ছা, এর মধ্যে আমি দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যিনি ইউনুস সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তো উনি বলছেন যে আমরা নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো গোলামি চুক্তি করিনি অথবা দাসত্ব দেইনি, এইগুলো উনি বলছেন। এবং বলার পর উনি রিসেন্টলি আবার ভারতেও যাচ্ছেন। তা আপনি কি মনে করেন যে ভারত থেকে উনি কি অর্জন করে আনতে পারবেন? আপনার কি ধারণা ওনাকে নিয়ে? ভারত থেকে আহ অর্জন করতেই হবে। এর কারণ হচ্ছে আপনার আমাদের যে রিজন, আমাদের যে রিজিওনাল পলিটিক্স, রিজিওনাল জিও পলিটিক্স যেটা, সেটা খুব ফেইলড একটা জিও পলিটিক্স। আপনি দেখেন ইউরোপ কনফ্লিক্টের মধ্য থেকে এই পর্যায়ে আসছে। তারপরে ওনাদের তো একে অন্যের সাথে যুদ্ধ লেগেই ছিল। ইউরোপিয়ান ইউনিয়ন করে ওনারা পিসফুলি কিন্তু তারা আছে, এবং তারা ফাংশন করছে অনেক আর কি আপনার সাকসেসফুলি ফাংশন করছে। কিন্তু আমাদের যে এশিয়ার ফেইলিয়ার, সাউথ এশিয়ান, আমাদের এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা আপনি যদি দেখেন, এইটা একটা ফেইলড জিও পলিটিক্সের রেজাল্ট। যেখানে আমাদের সার্ক ছিল, সেটা সাকসেসফুল হয়নি। আমরা কোনোভাবেই নেইবারদের সাথে কোনো ভালো সম্পর্ক রাখতে পারিনি। যেমন আম, আপনি দেখেন যে ইন্ডিয়ার সাথে চায়নার সম্পর্ক খারাপ, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ, আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ, আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ। মানে সবার সাথে সবার সম্পর্ক অসম্ভব খারাপ। এখন আপনার যে নেইবার, আমাদের যে নেইবার, তাদেরকে নিয়ে আমাদের ফাংশন করতে হবে। আমরা যখন আমাদের নেইবারদের নিয়ে ফাংশন করব, তখন কিন্তু আমাদের ইকোনমিক যে ডিপেন্ডেন্সি, সেটা কিন্তু আমাদের ওয়েস্টের উপরে একটু কমে যায়। যেমন ধরেন এই যে ইরাক ওয়ার, এটা তো একেবারে সর্বজন সিদ্ধ যে আমাদের যে দুটো হেমিস্ফিয়ার আছে, ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ার, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার যদি এই ওয়ার স্প্রেড করে, ধরেন যুদ্ধ একেবারে খারাপ অবস্থা লেগে গেল একেবারে, আপনি যদি মানে ভূ রাজনীতিটাকে ভালো করে দেখেন, তাহলে ওদের ওদের কিন্তু জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ, যেমন আমেরিকার যে জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ অনেক বেশি বাংলাদেশ, মানে আমাদের ইস্টার্ন হেমিস্ফিয়ারের থেকে। ইস্টার্ন হেমিস্ফিয়ারের এমনই একটা অবস্থা যে যে যুদ্ধটা হচ্ছে 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 হলো আপনার ইস্টার্ন হেমিস্ফিয়ারে। এবং এইখানে আমরা মানে একে অন্যের সাথে ওই যে মানে স্ট্রেট অফ হরমুজ যেটা, ওইটার উপরে আমরা এতটাই ডিপেন্ডেন্ট। এবং আমাদের যে এই যে দেখেন এনার্জি ক্রাইসিস, সবার আগে ভিকটিম হচ্ছে কারা? গরিব দেশরা। এবং এই ভিকটিম দেশগুলির মধ্যে আমরা কিন্তু একেবারেই টপ লিস্টে আছি। এবং এই জিনিসটা কে সলভ করতে পারে? গ্লোবাল কোঅপারেশন। আপনার সেই গ্লোবাল কোঅপারেশনকে আপনি যদি মিনিমাইজও করে আনেন, তাহলেও আপনি দেখবেন যে রিজিওনাল যে কোঅপারেশন, সেটা অসম্ভব দরকার। এই সময়ে যদি আমরা
একে অন্যের পাশাপাশি রাষ্ট্র, ইভেন পাকিস্তানের সাথেও আমাদের জিওপলিটিক্যাল ক্রাইসিস, ওয়ার যদি থেকেও থাকে, বিজনেস করতে তো কোনো সমস্যা নাই। আপনি দেখেন সৌদি আরব বা গালফ বা জিসিসি রাষ্ট্রগুলি, তারা কিন্তু ইসলামিক ভ্যালিউজ হোল্ড করে। এর এই যে ইসলামিক ভ্যালিউজ হোল্ড করার পরেও আইডিওলজিক্যাল ডিফারেন্স একদম পুরো নর্থ পোল আর সাউথ পোল, স্টিল জিসিসি কান্ট্রিগুলির সাথে আমেরিকার আর ওয়েস্টের যে সম্পর্ক, তা তো বেস্ট ফ্রেন্ডের মতো। তাদের বিজনেস রিলেশনশিপ, পেট্রো ডলার এগ্রিমেন্ট, এবং মানে সৌদি আরব সহ মানে আরবের যে জিসিসি কান্ট্রিগুলোর কে ধনী কে বানিয়েছে, তাদের এগ্রিমেন্টগুলি, পেট্রো ডলার এগ্রিমেন্টই তো তাদের এই পর্যায়ে এনেছে। এবং তাদের ট্রেড রিলেশনশিপ দেখেন, কারো আইডিওলজি ধারণ করার প্রয়োজন নাই তো, কিন্তু আমি তার সাথে ব্যবসা করতে পারি, যেটা কি না আমেরিকা চায়না করছে। আমেরিকা চায়নার সম্পর্ক এত খারাপ, কিন্তু তাদের ব্যবসায়িক সম্পর্কটা ভালো। কিন্তু আমাদের দুর্বলতাটা কি জানেন? আমরা সৌদি আরবের থেকেও বেশি মুসলমান হয়ে গেছি, এবং আমরা ভারতকে শত্রু মনে করি, কারণ ভারত হচ্ছে হিন্দু রাষ্ট্র। আর পাকিস্তানকে আমরা বন্ধু মনে করি, কারণ পাকিস্তান হচ্ছে আপনার মুসলিম রাষ্ট্র। কিন্তু এই যে আরবে কত 27-28টা যে দেশ, এতগুলি দেশ, তাহলে এই দেশগুলি এক দেশ হতো না? যদি ধর্মের ভিত্তিতে একটা দেশই হয়, তাহলে তো ওই আরবের সব দেশ আর পৃথিবীর সব মুসলিম দেশ একটা দেশে পরিণত হয়ে যেত, একটা আলাদা কন্টিনেন্ট হয়ে যেত। এটা হয় না। ব্যবসায়িক সম্পর্ক, স্ট্র্যাটেজিক রিলেশনশিপ, পলিটিক্যাল রিলেশনশিপ, ইকোনমিক রিলেশনশিপ, এগুলির সাথে একটা রাষ্ট্রের আইডিওলজি আর ভ্যালিউ এক করলে হবে না, যেটা আমরা করে ফেলেছি। যার ফলে আমাদের জিওপলিটিক্যাল রিলেশনশিপ অত্যন্ত খারাপ, যার কারণে এই কান্ট্রিগুলির ইকোনমি উন্নত হয় না। কারণ আমরা একসাথে এই যে ক্রাইসিস গুলিকে মোকাবেলা করতে পারছি না। যেমন ডিজেল আসছে ইন্ডিয়া থেকে, ডিজেল কিন্তু ভালো, হালাল, কারণ ওইটা এখন নিতে পারবো, কারণ ওইটার ক্রাইসিস আছে। কিন্তু দেখেন অন্য যত যে প্রোপাগান্ডা আমরা চালাই, তো এই যে গেছে মন্ত্রী, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি তো মনে করি যে আমাদের আশেপাশে যত রাষ্ট্র আছে, সব সম্পর্ককে রিপেয়ার করে বর্তমান যে ওয়ার ক্রাইসিস, সেই ক্রাইসিসকে কি পদ্ধতিতে, কোন স্ট্র্যাটেজিতে মোকাবেলা করতে হয়, তাদের সেইটা করতে হবে। এনার্জি ক্রাইসিসগুলি অ্যাজ এ রিজিওনাল যে স্ট্রেংথটা, সেটাকে রিগেইন করে আনতে হবে। না হয় ওই ওয়েস্টার্ন হেমিসফিয়ার যেভাবে সাকসেসফুল হয়েছে, তাদের যে জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, ওই জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আমাদের কিন্তু নাই। আমেরিকার যে নেভিগেবল রিভার, তাদের প্রত্যেকটা জায়গায়, আমেরিকার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে গিয়ে তাদের জিওগ্রাফিক্যাল লোকেশন এবং ওয়াটার সোর্স। প্রত্যেকটা স্টেটে মিসিসিপি রিভারটা যে প্রত্যেকটা স্টেটে প্রবেশ করেছে, কার্গো শিপ সব জায়গায় প্রবেশ করতে পারে। ওইটা আমাদের দেশে আছে মোটামুটি, কিন্তু আমরা পারি নাই। কিন্তু অ্যাজ এ রিজিয়ন ওই অ্যাডভান্টেজ কিন্তু আমাদের নাই, যেটা ওয়েস্টের আছে। তো ওয়েস্ট এতটা ক্রাইসিসে পড়বে না যতটা আমরা পড়বো। কিন্তু এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য সরকার যদি স্মার্ট হয়, তাহলে অবশ্যই তার নেইবারদের সাথে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ করে ইকোনমিক ক্রাইসিস এবং এই এনার্জি ক্রাইসিস, ফুড ক্রাইসিস, সব ক্রাইসিস সলভ করতে হবে। দেয়ার ইজ নো ওয়ে এসকেপ। একদম। জি, অনেক ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার। আপনি যেভাবে আশা করলেন, আমরাও আশা করি ডক্টর খলিলুর রহমান, যাকে নাকি অনেক বিশাল যোগ্য হিসেবে বিবেচনা করেই সমস্ত রীতিনীতি ভেঙেই তাকে কিন্তু পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হওয়া সত্ত্বেও এই সরকার থেকে একটা বড় গুরু দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব উনি তার প্রথম সফরে ভালোভাবে পালন করে আসুক, এই প্রত্যাশা করি। কারণ উনি যদি ভালো কিছু করেন, সেটা ওনার যতটা না লাভ হবে, তার চেয়ে বেশি লাভ হবে আমাদের জাতির, দেশের। সেটা অবশ্যই আমরা চাইব। আপনি ভালো থাকবেন, আমার কথা হবে এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।